দিনভর ঘড়ি দেখার পরে আসলে রাত্রে ঘুমের মধ্যে স্কোয়াডটা দিয়ে দিছে এবং চুপচাপ নিরিবিলি কাজটা হয়ে গেছে। ফাইনালি আর্জেন্টিনার 26 সদস্যের স্কোয়াড আসছে। এখন কথা হয়েছে, আগের মতোই হয়েছে, যা হয়েছে তাই হয়েছে। ফ্যান ফেভারিট হয় নাই, 22-এও আর্জেন্টিনার স্কোয়াড ফ্যান ফেভারিট ছিল না। কিভাবে বলি, আমি তো আসলে এই প্রজেক্টটাকে 21 থেকে খুব ভালোভাবে ফলো করি। আমি ফ্রান্সের ফ্যান হইলেও মেসি সহ এই প্রজেক্টটা বড় হওয়ার পর থেকে বা গ্রো করার সময় থেকে এই পর্যন্ত, এই প্রজেক্টটা যখন এখন পরিণত বয়সে আসছে, আমি এই প্রজেক্টটার একদম কমপ্লিট সাক্ষী। আমি এই প্রজেক্টটাকে একদম শুরু থেকে স্ট্রাকচারাইজ দেখছি এবং এই সিস্টেমে স্ক্যালোনি নিজের পরিচিত প্লেয়ারদের ছাড়া বাকিদেরকে ফেভার করে না, যতই ইনফর্ম থাকুক না কেন। তার সিস্টেম, তার আইডিওলজি এক্সিকিউট করার মতো যারা আছে তারাই তার সেট আপ। 26 জনের সেট আপ, এখানে মাঠে খেলে 11 জন, বাকিরা ব্যাকআপ। কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যালোনির সিস্টেমটা ওইভাবেই কাজ করে। স্ক্যালোনির কোচিং প্যানেলও চেঞ্জ হয় নাই, তাদের আইডিওলজি চেঞ্জ হবে কি মানে, এবং এই 4 বছরে ফুটবলও খুব বেশি চেঞ্জ হয় নাই। তো সেক্ষেত্রে এখন অনেকের আক্ষেপ যে সেনেসি আসে নাই বা বুয়েন্দি আসে নাই। বুয়েন্দিয়ার বিশেষ করে ইউরোপা লিগের ফাইনালে এরকম ভালো খেলার পরে আসলে একটা হাইপ তৈরি হয়েছিল যে বিশ্বকাপে আসতে পারে, কিন্তু আসলে স্কালানি লোসেলসোরই নিছে। আর 22-এও লোসেলসোই যাইতো যদি সে ফিট থাকতো। বেসিক্যালি স্কালানির সিস্টেমে যে ভার্সেটাইল প্লেয়ার গুলা যারা অনেক বেশি অ্যাড করে তারাই থাকে, আর স্কালানি হচ্ছে সিচুয়েশন বুঝে, প্রতিপক্ষ বুঝে চিন্তা করে ট্যাক্সিস সাজায়। এবং এই যে ধরেন একটা স্ট্রাইকার আসছে, আমি যদি বলি লোপেজ মনে হয় না, খুব বেশি আমি চিনিও না, আমি আজকে তার প্রোফাইল ঘাটাঘাটি করলাম। তো আসলে এরিয়াল থ্রেটের জন্যই তাকে আনা হয়েছে। দুইজন মানে আর্জেন্টিনার স্ট্রাইকার তো লাক্সারি, এরকম ডাবল স্ট্রাইকার কারো নাই। এদের যে কোনো একজন অন্য যে কোনো দলে স্টার্টার, কিন্তু একজন বেঞ্চে থাকতে হয়। এরকম সিচুয়েশনে আরেকটা স্ট্রাইকার নেওয়ার কারণ কি? আসলে আর্জেন্টিনা হচ্ছে একদম রাউন্ড 1 থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত তাদের পাথওয়েতে সম্ভাব্য প্রতিপক্ষ কে বা কারা আসতে পারে সেই হিসেব করে বেসিক্যালি স্ট্রাইকার করে। যেমন ধরেন আর্জেন্টিনার পাথওয়েতে ইংল্যান্ডের মতো দল আসতে পারে, সেক্ষেত্রে কি হবে, মানে লাউতারো বা আলভারেজ এই সিস্টেমের গুলার সাথে পরিচিত বা ইউরোপ এদেরকে চিনে, এখানে পালমেরাসেরও স্ট্রাইকার একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে যেতে পারে 70-80 মিনিটের পরে। স্ক্যালোনি আসলে ওইভাবে চিন্তা করে তার স্কোয়াডকে এত দূর টেনে নিয়ে আসে। এবং ভালো করে খেয়াল করলে দেখবেন, যারা আগে ছিল এবং যারা গেছে এদের জায়গায় তারাই আসছে যাদেরকে আপনারা খুব ভালো করে চিনেন, অর্থাৎ এদেরকেই আপনারা দেখে আসছেন। সো খুব বেশি সারপ্রাইজের কিছু না এবং সিস্টেমেটিক চেঞ্জেরও কিছু না। স্ক্যালোনি ওইরকমই একটা জিনিস যে তার আইডিওলজির বাইরে, তার কমফোর্ট জোনের বাইরে সে কিছু করবে না। তার তার সিস্টেমটা আমি মানে গোছানো দেখেই একদম ক্লিয়ার, বা এই 26 সদস্যের দল দেখে আমি পুরোপুরি ক্লিয়ার হয়েছি, এই সিস্টেমটাও মেসি সেন্ট্রিক। অর্থাৎ এমন না যে মেসিকে খুব বেশি লোড নিতে হবে, না, কিন্তু এই সিস্টেমটা তার আশপাশে অপারেট করবে, এই সিস্টেমটা তার খেলা ইজি করবে। এরা মেসির জন্যই খেলবে বেসিক্যালি, এবং মেসিকে ওই সেট আপটা দেওয়া হবে। এবং দেখেন, বিশেষ করে নিকো গঞ্জালেস উইং থেকে, এবং সে উইং ব্যাক হয়ে যে ডিফেন্সিভ ডেপথটা অ্যাড করবে, এবং ওই পাশ দিয়ে যদি মেসি যদি নাম্বার 10 খেলে, তাহলে রাইট উইঙ্গার খেলবে গুইলিয়ানো সিমিওনে, সেও ডিফেন্সিভলি সলিড। অর্থাৎ ফুলব্যাকের ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে যে টেনশনটা আছে সেটা আসলে আর্জেন্টিনার উইঙ্গাররা ব্যাকআপ দিয়ে দিবে। আর ফুলব্যাকে যদি শর্টও পড়ে, হয়তো একজন ফুলব্যাক লিসান্ড্রো মার্টিনেজ একটা ফুলব্যাক হয়ে যেতে পারে, এবং ভ্যালেন্টিন বার্কোও আসছে, সেও ওই জায়গায় ডেপথ প্রোভাইড করতে পসিবল। এবং আমি মানে বার্কোটার আশা নিয়ে অনেকেরই একটা সন্দেহ বা কনফিউশন ছিল, কিন্তু সে চলে আসছে। এবার আমি যদি বলি যে ডিফেন্সে কেন ওটামেন্ডির জায়গায় সেন্সি ঢুকলো না, এখন ওটামেন্ডি কিন্তু স্টিল অ্যাক্টিভ। গ্রামের প্রকৃতি, হাঁস চলে আসছে, যাই হোক, ওটামেন্ডি কিন্তু স্টিল অ্যাক্টিভ। আর এই স্টিল অ্যাক্টিভ প্লেয়ার বেনফিকাতে আছে এবং সে ক্যাপ্টেন বেনফিকাতে। এখন তারে যদি অন্তত 60 মিনিটের পরেও ইন্টেন্সিটির জন্য আনা হয়, ডিফেন্সিভ ডিউটির জন্য, এটা খারাপ না, এটা একটা ভালো চয়েস হইতে পারে। আমি ওটামেন্ডির খুব একটা পছন্দ করি যে তাও না, তার মিস্টেক আছে, কিন্তু সে সলিড। আর আর্জেন্টিনায় আসলে ডিফেন্সিভ সলিডিটি মেইন। এরা গোল দেয়, সহজে খায় না। আর এই স্ট্রাকচারটা একসাথে অপারেট করে, এরা পুরোপুরি ইন্টারলিঙ্কড একটা স্কোয়াড। আর এই স্কোয়াড 2022 বিশ্বকাপ যখন জিতছে, তখন ইয়াঙ্গার সেলফ যারা আছে তারা অনেক কম এজের ছিল, এখন এরা পুরা পরিণত। আর এই আর্জেন্টিনা স্কোয়াডের সবচেয়ে সারপ্রাইজিং কিছু অ্যাসপেক্ট হচ্ছে, ইয়াং প্লেয়ার যারা আসছে এদের ম্যাক্সিমাম পেইসি, এবং নিকো পাজের মতো মিডফিল্ডার আছে যারা ক্রিয়েটিভিটির জন্য আসছে, আলমাদা যারা ভার্সেটাইল ফ্লোয়িং প্লেয়ার। তো এই আর্জেন্টিনা
স্টিল সারপ্রাইজিং প্যাকেজ হয়। অনেকে হয়তো বলতে পারে যে ডিফেন্স নাই, মারা খেয়ে যাচ্ছে, ওলিসে এমবাপ্পের মতো প্লেয়াররা যখন উইং দিয়ে ঢুকবে তখন হচ্ছে আর্জেন্টিনার এই বুড়ো ভাম টাইপের ফুলব্যাক বা এরকম সেট আপ এরা একদম ধসে যাবে। ওটামেন্ডি, ট্যাগলিয়াফিকো। আসলে ট্যাগলিয়াফিকো হচ্ছে গিয়ে জোনাল ডিফেন্ডার, অর্থাৎ সে উইঙ্গারদের সাথে ওয়ান অন ওয়ান চ্যালেঞ্জে ডাইরেক্ট যায় না, আগে পিচটা তার জন্য ন্যারো বানায়। সে কখনো এমবাপ্পেকে থামানোর জন্য একা কাজ করবে না, এটা আপনাকে বুঝতে হবে। তার সাথে সাথে একজন উইঙ্গার ড্রপ করবে, সেটা হইতে পারে নিকো গঞ্জালেস এবং হইতে পারে গুলিয়ানো সিমিওনে। আর্জেন্টিনায় গার্নাচোর বদলে গুলিয়ানো সিমিওনে যাবে, এটা তো আমরা মোটামুটি সবাই শিওর ছিলাম। কেন? কারণ সে উইঙ্গার ফাস্ট, এবং বিশেষ করে যেসব প্রতিপক্ষ ফার্স্ট ট্রানজিশনে অ্যাটাক করবে, ফার্স্ট ট্রানজিশনে আর্জেন্টিনারে বিট করার ট্রাই করবে, আর্জেন্টিনা যখন কাউন্টার ট্রানজিশনে কাউরে আঘাত করার চেষ্টা করবে, যারা অনেক বেশি বল নিয়ে আর্জেন্টিনার সাথে খেলতে যাবে, তাদের বিরুদ্ধে হাই আপ পিছে মেসির পাশাপাশি এরকম বিহাইন্ড দ্য বলে ফাস্ট রানার গুলিয়ানো সিমিওনের মতো প্লেয়াররা দৌড়াবে, নিকো গঞ্জালেস, স্পিড, ডিপেন্ডিং, অ্যাজিলিটি, ক্রসিং। এবং আর্জেন্টিনা এবার তাদের দলীয় এরিয়াল থ্রেটে ব্যাপক মনোযোগ দিচ্ছে আমি যদি বলি। এবং সেনেসি আসলে আরেকটু ভালো হইতো, তবে খুব বেশি লস এরকম না। স্কালোনি সিস্টেম বুঝে তার আইডিওলজি অনুযায়ী চিন্তা করে, এবং এরা তাদের পাথয়ের প্রত্যেকটা অপোনেন্টকে আসলে ইয়া করে। তো ফার্দার আগে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের সাথে এবার বিশ্বকাপের আগে আমার দেখা হচ্ছে সিলেট মৌলভীবাজার, বিশেষ করে মৌলভীবাজার আর্জেন্টিনা ফ্যান্সদের আয়োজনে একটা গেট টুগেদার আছে, আমি সেখানে অ্যাটেন্ড করব। তো সিলেটে যারা আছেন বা আশপাশ থেকে যারা আসতে চান, আমরা একসাথে আড্ডা দিতে পারি, খুবই ভালো একটা আয়োজন হইতে পারে। এবার আসি যে এই স্কোয়াড দিয়া আর্জেন্টিনার টাইটেল ডিফেন্ড করতে পারবে কি না। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আর্জেন্টিনার ফ্যানও না, আমি ফ্রান্সের ফ্যান। আমি ফ্রান্সের মিডফিল্ডকে অপেক্ষাকৃত দুর্বল হিসেবে দেখি, কিন্তু ফ্রান্স অনেক বেশি শক্তিশালী অ্যাটাক এবং ডিফেন্সে। আর মিডফিল্ড ব্যালেন্সটা খুঁজে পাইলে ফ্রান্স অনেক দূর যাবে, অনেক দূর যাবে। স্পেনকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। ইংল্যান্ড এবার যথেষ্ট স্টেবল, এবং আর্জেন্টিনা হচ্ছে গিয়ে স্কোয়াড ওয়াইজ সেই 4 বছর ধরে একটা প্রজেক্টের আন্ডারে আছে, এবং এদের কোনো কিছুই চেঞ্জ হয় নাই। স্ট্রাকচার ভাঙে নাই, বরং স্ট্রেংথ বাড়ছে, দক্ষতা বাড়ছে, এবং এদের মধ্যে ম্যাচিউরিটি বাড়ছে। এবং টিম ওয়াইজ, কম্বিনেশন ওয়াইজ এরা সবসময় ডেঞ্জারাস ছিল, আছে, থাকবে। এখন ধরেন ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেমন খেলবে সেটার সম্পূর্ণ ছক স্কালানের আগে থেকেই খসা আছে। আর এরা মূলত টুর্নামেন্টে তারাই সবচেয়ে বেশি ভালো করে যারা অনেক বেশি সাফার করার অ্যাবিলিটি রাখে। আর আর্জেন্টিনা সেই টিম, প্রত্যেকটা টুর্নামেন্ট যতগুলা তারা জিতছে সবগুলাতে তারা হাইয়েস্ট লেভেল সাফার করে জিতছে। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সাথে সাফার করছে ওয়ার্ল্ড কাপে, নেদারল্যান্ডের সাথে সাফার করছে, এবং ফাইনালে তো ফ্রান্সের সাথেও সাফার করছে। এবং এই সাফার করাটা এদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আসলে এরা হাঁটতে জানে না এরকম না, হাঁটতে জানে, তবে হারার মতো হাঁটতে জানে। এই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কখনোই আর্জেন্টিনা ফেলে দিতে পারবেন না, অ্যাজ লং এজ তাদের সাথে মেসি আছে। So আমি মনে করি এই স্কোয়াড 22-এর চেয়ে আরো ব্যালেন্সড, আরো অভিজ্ঞ, আরো শক্তিশালী এবং আরো বেটার। ডিফেন্সের চিন্তা বাদ দেন, ডিফেন্সিভ সলিউশন ইন্ডিভিজুয়াল ডিফেন্ডার দিয়ে স্কালোনি করে না, স্কালোনি টিম ওয়াইজ ডিফেন্সিভ সলিউশন করে। এই কারণে আর্জেন্টিনা গোল খায় না। মনে করেন ওরা এখনো মেসির জন্যই খেলবে। আর এই ওয়ার্ল্ড কাপের শুরুতে মরিনহো সবাই ওয়ার্ন করছে যে আর্জেন্টিনাই ফেভারিট। ভিনিসিয়াসের একটা ইন্টারভিউ দেখলাম যে সে বললো আর্জেন্টিনাই ফেভারিট। আসলে ওরা এমনি এমনি বলে না, মেসি সেন্ট্রিক একটা জিনিস, এবং মেসি এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি ফ্রেশ। আর এই স্কোয়াড সবচেয়ে বেশি টেনশন ফ্রি না হলে আর্জেন্টিনা নেদারল্যান্ডের সাথে কখনো নেদারল্যান্ড সমতায় আসতে পারে না। আর্জেন্টিনার নার্ভের উপরে খেলাই নেদারল্যান্ড সমতায় আসছে। টেনশন ফ্রি যদি আর্জেন্টিনা না হইতো, টেনশন মুক্ত যদি 22-এ থাকতো, তাহলে অস্ট্রেলিয়া কখনো এই প্রেসার দিতে পারতো না, এবং ফ্রান্স 2 মিনিটে 2 গোল দিতে পারতো না আর্জেন্টিনাকে টেনশনে। কিন্তু আর্জেন্টিনা কখনোই নার্ভের শেষ লিমিটে যায় আর ছেড়ে দেয় নাই, হাল ছাড়ে নাই, আবার ওখান থেকে 0 থেকে রিস্টার্ট করে উঠে গেছে। যার কারণে ফাইনালে 3বার লিড নেওয়ার পরেও
লিড 3 বার হারানোর পরেও পেনাল্টি শুট আউট ওই মেন্টালিটি দিয়ে বের করে নিয়ে আসছে। ফ্রান্সের প্লেয়াররা প্রেসারে মিস করছে, চুয়ামেনি মার্টিনেজের মাইন্ড গেমে বাইরে মারা লাগছে। সো মাইন্ড গেম বলেন, প্রেসার বলেন, সাফারিং বলেন, সব কিছুতে স্টিল এই ওয়ার্ল্ড কাপের যে কোনো টিম থেকে আর্জেন্টিনা ফার ফার বেটার। আর এই জন্যে আপনি যতই অখুশি হন, ফ্যান ফেভারিট সাইনিং হয় নাই, হ্যান ত্যান যা কিছু, আপনাকে বুঝতে হবে যে স্কালোনি একটা সিস্টেম, যে সিস্টেমটা তাদের নিজস্ব সেট ছাড়া চলে না। আর তাদের নিজস্ব সেট তারাই আসবে যারা এই সেট পরিচিত এবং এই সেট পরীক্ষিত। দ্যাটস ইট।